জয় মা। স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার পর বেশ বড় একটা আড্ডা বসেছিল অশোকদের বাড়ি। সকলের মুখে এক কথা, কোথাও ঘুরে এলে হয়। তারপর যা হয়ে থাকে, এ একটা জায়গা বলছে, ও একটা জায়গা বলছে, আর সঙ্গে সঙ্গে আরেকজন সেটা কাটাচ্ছে। শেষে ঠিক হলো কয়েকটা জায়গার নাম থাক, তারপর যার যেখানে ইচ্ছে হবে যাবে। অশোক বলল, আমার ইচ্ছা দার্জিলিং, বেশ গরম পড়েছে। তাছাড়া আমার কোনোদিন দার্জিলিং দেখা হয়নি। আমার সঙ্গে যে চাই যেতে পারে। অশোক আর মিহির বলল, রাজি। সায়ন বলল, জানিস, আমার বাড়ি এক ভদ্রলোক এসেছিলেন। বাবার বন্ধু কি সব অদ্ভুত অদ্ভুত গল্প বলছিলেন, তোদের কি বলবো। মৈনাক বলল, বল না শুনি, কি গল্প? ভদ্রলোক হুগলি জেলার বসো গ্রামের বাসিন্দা। উনি বললেন, ব্যান্ডেল স্টেশনে নেমে প্রায় 6-7 মাইল ভেতর দিকে একটা অজপাড়াগা ছাড়িয়ে অনেকটা ফাঁকা মাঠ। সেই মাঠ পেরিয়ে একটা কালী মন্দির আছে। লোকে বলে ওটা প্রায় 200 বছরের পুরানো মন্দির। সেই মন্দিরের পাশ দিয়ে একটা চওড়া খাল কাটা রয়েছে। কে জানে কবে কখন কারা কেটেছিল। তবে ওই খালের সঙ্গে যে গঙ্গার যোগাযোগ আছে তাতে সন্দেহ নেই। খালটায় সবসময় জল থাকে, আর সে জলের আবার গতিও আছে। ওই খালটার নাম মরণ খাল। সে কি রে, মরণখাল বলে আবার নাম হয় নাকি? আমিও ঠিক একই প্রশ্ন করেছিলাম ওনাকে। ঠিক মন্দিরের সামনে একটা হাঁড়িকাঠ বসানো আছে। ওখানে আগে নাকি নরবলি দেওয়া হতো, তারপর মোষ, এখন পাঁঠাই এসে দাঁড়িয়েছে। আর ওই মাঠটা তখন ছিল জঙ্গলে ভরা। ডাকাতরা ওখানে আশ্রয় নিত আর ওই মন্দিরে পুজো করে ডাকাতি করতে যেত। ওই ডাকাতদের একজন মা কালীর পুজো করত। করতে করতে সে নাকি কাপালিক হয়ে যায়। লোকে বলে আজও সে রাত্রিরে মায়ের পুজো করে নরবলি দেয়। রাত 2টোর পর দূরের গ্রামের লোকেরা শুনতে পায় কে যেন জয় মা বলে চিৎকার করছে আর ঘন্টা বাজাচ্ছে। আরে কি বলছিস দাদা? 200 বছর কোনো মানুষ বেঁচে থাকতে পারে? দেখ, ওসব বদমাস লোকের কাজ। গ্রামের লোককে ভয় দেখিয়ে জায়গাটা হাতাবার মতলব। যা বলেছিস বসন্ত। চল সায়ন, আমরা নিজের চোখে ব্যাপারটা দেখে আসি। আমরা এই যুগের ছেলে, এসব অন্ধ কুসংস্কার মেনে নেব যাচাই না করে, তা কি হয়? যাবি? যতটা সহজে কথাটা বললি ততটা সহজ নাও হতে পারে। জীবনের রিস্ক থাকতে পারে। বল না, তুই ভয় পেয়েছিস? ভয় কাকে বলে সায়ন জানে না রে। আর জীবনের রিস্ক সে তো যে কোনো অ্যাডভেঞ্চারেই আছে। তাহলে তো আর নতুন কিছু করা যায় না। গুড, এই তো, তুই ঠিক কর, আমরা দুজনেই যাব। সেই ভালো, তোরা ফিরলে শুনবো তোদের কাছ থেকে কি ব্যাপার। আমি তাহলে ডিটেলসটা জোগাড় করি। তবে একটা কথা বাড়িতে বলবো যে বেড়াতে যাচ্ছি, রক্তকালীর মাঠের কথা বলবো না। বাড়ির লোক তাহলে যেতে দেবে না। হ্যাঁ, রক্তকালীর মাঠ? তোদের বলেছি তো। ও বলিনি? ওই মাঠটার নামই তো রক্তকালীর মাঠ, যেখানে মন্দিরটা রয়েছে। দেখ, ঠিক ঠিক যাবি তো? নিশ্চয়ই, তুই ব্যবস্থা কর। হ্যাঁ রে, তা কাপালে কি রোজ রাতেই নরবলি দেয়, সেটা তুই জিজ্ঞাসা করেছিস? ও, সেটা বলা হয়নি। রোজ রাতে পুজোর শব্দ পাওয়া যায়, কিন্তু নরবলি দেয় প্রত্যেক অমাবস্যায়। অশোক, বাংলা ক্যালেন্ডারে দেখ তো অমাবস্যা কবে। অশোক দেয়ালে টাঙানো ক্যালেন্ডারটা দেখে বলে, সামনের শুক্রবার। বাহ, ভালো দিন। আমরা বৃহস্পতিবার দুপুরে বেরিয়ে শুক্রবার রক্তকালীর মাঠে যাব, শনিবার ফিরে আসব। ঠিক আছে, আমি রাজি। আজ মঙ্গলবার, হাতে 2 দিন সময় আছে। এর মধ্যে সব খবরাখবর নিয়ে আমরা রওনা হব। তুই বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া করে আমার বাড়ি চলে আসিস। ওখান থেকে একসঙ্গে বেরোবো। বর্ধমান লোকাল ধরে ব্যান্ডেল, কতক্ষণের বা পথ। কিন্তু কার মুখ দেখে ওরা বেরিয়েছিল কে জানে। কোথায় কি হয়েছে তার জন্য অবরোধ।
হেন তেন করে ওরা যখন ব্যান্ডেলে পৌঁছালো তখন রাত প্রায় 10টা। এরপর আর কোথাও যাওয়া সম্ভব নয়, বিশেষ করে রক্তকালীর মাঠে তো নয়, কারণ এখান থেকে মরণখালের যা দূরত্ব তাতে যেতে গেলে ঘন্টা 3 তো লাগবেই। তাছাড়া অজানা অচেনা জায়গা, রাতের বেলা কার কি মনে আছে কে জানে, এতটা রিস্ক নেওয়া যায় না। ওরা ঠিক করলো রাতটা কোথাও কাটিয়ে ভোরবেলা যাবে, কিন্তু কোথায় কাটাবে? অল্প বয়সী ছেলে সব, হাতে তেমন পয়সা কড়িও নেই, খাওয়া দাওয়া তো করতে হবে। সবচেয়ে ভালো হয় একটা ধর্মশালা গোছের কিছু পেলে, পয়সা কড়িও কম লাগবে, রাতটাও কাটবে। ওরা রাস্তাতেই একটা বেঞ্চে বসে এসব আলোচনা করছিল। এমন সময় একটা মাঝবয়সী লোক এসে বলল, বাবু, থাকার জায়গা খুঁজছেন? এই অন্ধকার রাত্রে যখন যে যার নিজের ঘরের দিকে পা বাড়িয়েছে তখন হঠাৎ এই লোকটা যেন ধূমকেতুর মতো কোথা থেকে উদয় হলো। লোকটার সারা শরীর সাদা চাদরে মোড়া, যেমন বাপ মা মারা গেলে পরে সেরকম। মুখময় খোঁচা খোঁচা দাড়ি, কতদিন যে কামায়নি কে জানে। লোকটার কথা শুনে কানে কানে বলল সায়ন, সাবধান মৈনাক, মালপত্তর হাতানো লোক। মৈনাক একগাল হেসে বলে, ভালো বলেছিস ভাই, সঙ্গে একটা প্যান্ট, একটা শার্ট আর একটা গামছা। পয়সার মধ্যে ট্রেনের টিকিটের পয়সা ছাড়া আর মাত্র সামান্য কয়েকটা টাকা খাবারের জন্য। এ তো এরা ছোঁবেও না, ছুঁড়ে ফেলে দেবে। আমাদের আর ভয় কি? কথা বলে দেখ না, যদি উপকার হয়। আজ রাতটা কাটাবার মতো ঘর চাই, কিন্তু আগেই বলে রাখছি পয়সা কড়ি ফাঁকা। দেখুন বাবু, আমি পয়সা করি ছুঁই না, কি হবে পয়সায়? তবে আমি কোনোদিন কারো অপকার করিনি। রাত্রিটায় মানুষ বেশি ঝামেলায় পড়ে বলে আমি রাত্রিরেই ঘুরে বেড়াই। আপনাদের দেখে মনে হলো আশ্রয় চাই। স্কুলের ছেলেরা খরচ করার মতো পয়সাই বা পায় কোথায়, তাই এলাম বলতে। আমার একটা ছোট্ট কুঠুরি আছে, সেখানেই 2 দিন অনায়াসে কাটাতে পারবেন, কোনো পয়সা কড়ি লাগবে না। হাতে স্বর্গ পেল যেন সায়ন আর মৈনাক। কিছু না ভেবেই ওরা এক কথায় রাজি হয়ে গেল। যদি ওরা লক্ষ্য করত, দেখতে পেত লোকটার চোখ দুটো আনন্দে আগুনের মতো জ্বলছে। একটা অটো ডেকে ওরা উঠে বসলো। কিন্তু কত দূর? চলছে তো চলছেই, পথ যেন আর শেষ হয় না। হাত ঘড়িতে সায়ন দেখলো রাত প্রায় 12টা। ও না বলে পারল না, কি ব্যাপার বলুন তো, কত দূরে আপনার বাড়ি? এই তো সামনে, গ্রামের শেষ প্রান্তে আমার বাড়ি, তারপরই শুরু হচ্ছে রক্তকালীর মাঠ। আটকে উঠল মৈনাক আর সায়ন। হ্যাঁ, রক্তকালীর মাঠ? গাড়িটা থেমে গেল, ওরা নামলো। একটা 1 চালা দাওয়াওয়ালা কুঠুরি। লোকটা অটোটাকে ভাড়া দিয়ে দিল। মৈনাক আর সায়ন দুজনে টাকা দিতে গেল, লোকটা নিল না, বলল, যাবার সময় দিয়ে যেও, এখন ঘরে যাও। মৈনাক আর সায়ন মন্ত্রমুগ্ধের মতো ঘরে গেল। সমস্ত শরীরটা যেন নিজেদের বশে নেই। লোকটা ঘরের মধ্যে একটা প্রদীপ দিয়ে গেল, বলল, শুয়ে পড়ো, রাত হয়েছে, কাল তোমরা রাত্রিরে মন্দিরে যেও। লোকটা বেরিয়ে গেল। ঘরের দরজাটা বোধহয় বাইরে থেকে বন্ধ করে দিল। মৈনাক বলল, আমরা এই কার পাল্লায় পড়লুম রে? ভয় কি? আমাদের তো আর কিছু হারাবার নেই রে, দেখা যাক না কি হয় শেষ পর্যন্ত।
কাল আমরা মাকে দর্শন করে পালিয়ে যাব। মাঝরাতে ঘুম ভেঙে গেল সায়নের। প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। সঙ্গে টর্চ ছিল, সেটা জেলে ঘরের চারিদিকে খুঁজে দেখল সায়ন। কোথাও কুঁজো টুজো কিছুই নেই, অথচ দরজা বন্ধ। লোকটাকে গিয়ে যে বলবে জলের কথা তার কোনো উপায় নেই। কি মনে করে ও আর একবার চেষ্টা করলো দরজাটা খোলার। আশ্চর্য, হাত দিতেই দরজাটা খুলে গেল। বাইরের দাওয়ায় লোকটা বসেছিল অত রাতে, ঘুমোয় না নাকি? সায়নকে দেখে মুখ তুলে তাকিয়ে বলল, ঘরের মধ্যে কুঁজো আছে, জল খেতে পারো। সায়ন জোর দিয়ে বলল, কই, নেই তো, আমি দেখেছি। আছে, আমি বলছি আছে, দেখো গিয়ে। ওর গলার স্বরে এমন কিছু ছিল, সায়ন আর কথা বাড়ালো না। ঘরে এলো, আর আশ্চর্য, ঘরে এসে দেখলো কুঁজো আছে এবং তাতে জলও ভর্তি আছে। সায়ন মনে করলো একবার মৈনাককে ডেকে ব্যাপারটা বলে, কিন্তু মৈনাক এত গভীর ঘুমোচ্ছে যে ওকে ডাকতে ওর মায়া হলো। আবার বিছানায় শুয়ে পড়ল সায়ন। কিছুতেই ঘুম আসছে না। ভাবলো লোকটা তো জেগেই আছে, ওর সঙ্গে একটু গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়। সায়ন বেশ কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করে আবার বাইরে বেরিয়ে এলো। কিন্তু লোকটা গেল কোথায়? চারিদিকে বনবাঁধার, ঝিঁঝি পোকার তীব্র শব্দ, তার সঙ্গে হু হু করে বয়ে চলা ঝোড়ো বাতাসের শব্দ। তার মধ্যে সে শুনতে পেল কে যেন বলছে, অবাক হয়ে গেল সায়ন। কে যেন তাদের নাম ধরে ডাকছে। হঠাৎ ও লক্ষ্য করলো মৈনাক ঘুমন্ত অবস্থায় উঠে বসলো। ও ডাকলো, মৈনাক, মৈনাক, মৈনাক। কোনো সাড়া পেল না। মৈনাক উঠল, তারপর ঘুমের ঘোরে এগিয়ে চলল বনের দিকে। সায়ন খুব সজাগ, কিন্তু মৈনাক কোথায় যাচ্ছে দেখার জন্য ও মৈনাককে অনুসরণ করে চলল। দূরে এক জায়গায় আগুন জ্বলছে। সেই আগুনের সামনে লোকটা বসে আছে আর বিড়বিড় করে কি সব বলছে। ওদের দিকে পেছন করে বসে আছে কালো মিলেমিশে একটা দৈত্যের মতো লোক। সায়ন ঠিক বুঝতে পারলো না ব্যাপারটা, কিন্তু দেখলো মৈনাক প্রায় আগুনের কাছে চলে গেছে। ও সব ভুলে চিৎকার করে উঠল, মৈনাক, মৈনাক, যাসনি রে, মৈনাক। চমকে ফিরে তাকালো মৈনাক। সায়নকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমি কোথায় রে? সামনে তাকিয়ে দেখ। সায়ন নিজেই অবাক হয়ে গেল। আশ্চর্য, আগুনও নেই, লোকটাও নেই। তাহলে সে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল? আর মৈনাকই বা কেন এখানে এলো? মৈনাক বলল, জানিস, আমায় যেন কেউ ডাকছিল আয় আয় করে। সায়নের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে নানা রকম ঘটনায়। বলল, ঘরে চল, ঘরে চল মৈনাক, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ওরা কুঠুরিতে ফিরে এলো। সেখানে আর এক বিস্ময়। ওরা দেখলো দাওয়ায় শুয়ে লোকটা ঘুমাচ্ছে। মৈনাক আর সায়ন মুখ চাওয়াচাই করলো। তারপর ঠিক করলো সকাল হলে একটু ফাঁক বুঝে ওরা পালাবে।
কিন্তু সে সুযোগ আর কিছুতেই পাচ্ছিল না। ঘরে ঢুকলো লোকটা এক গাদা লুচি তরকারি আর মোহনভোগ নিয়ে। কাল থেকে ওরা প্রায় অভুক্ত। খাবার দেখে ভাবলো আগে তো খেয়ে নেই, তারপর পালাবো। আবার ভুল করলো ওরা। পেট পুড়ে খেলো। দারুণ সুস্বাদু খাবার, বড় তৃপ্তি হলো খেয়ে। কিন্তু তারপর আর ওদের কিছু মনে নেই। সন্ধ্যের পর ওদের ঘুম ভাঙল। সায়ন বলল, সব জামা কাপড় এখানে থাক, ওসব নিয়ে পালাতে গেলে ধরা পড়ে যাব। তার চেয়ে এই সুযোগ, চল মায়ের মন্দিরে যাই, ওখানে নিশ্চয়ই লোকজন থাকবে, আমরা বেঁচে যাব। ভাবা মাত্র কাজ। সৌভাগ্যের কথা লোকটা ওদের দেখতে পায়নি। ওরা ছুটতে ছুটতে সোজা রক্তকালীর মাঠের ভেতর মন্দিরের সামনে এসে হাঁপ ছেড়ে বাঁচল। পুরোহিত পুজোর জোগাড় করছেন। 2-4 জন গ্রামের লোক দাঁড়িয়ে পুজো দেখবে বলে। ওরা ওদের সঙ্গে মিশে গেল, কিন্তু চমকে উঠল মায়ের মূর্তির দিকে তাকিয়ে। ওহ, সে কি ভয়ঙ্কর মূর্তি! এক পিঠ কালো ঘন অন্ধকারের মতো চুল এলিয়ে আছে, ঘোর কৃষ্ণবর্ণ রং, প্রায় 5 ফুট লম্বা, টকটকে লাল জিভ, টকটকে লাল চোখ, গলায় সারি সারি নরমুণ্ডমালা। প্রত্যেকটি কাটা মুন্ডু যেন জীবন্ত। তাদের গলা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, আর সেই রক্ত খাচ্ছে এক শ্মশানচারী শেয়াল। আর লম্বা জিভ দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে তার। আর শেয়ালের দাঁতগুলো কেমন লাল, মনে হয় রক্ত লেগে আছে। কিন্তু ভালো করে দেখে ওরা বুঝতে পারল ওরকম মনে হলেও সত্যি কিন্তু জীবন্ত নয়। ঠিক মন্দিরের চাতালে একটা হাঁড়ি কাঠ। চমকে উঠল সায়ন। এসে কি দেখছে? লোকটা একটু ভেবে বলল, বলি হয়েছে 6 মাস আগে, কালী পূজার রাত্রে, পাঠা বলি। সায়ন চোখ বড় বড় করে বলে, 6 মাস আগে? কিন্তু এখনো রক্ত বইছে, কি বলছেন? লোকটার চোখ দুটো জল জল করে উঠল। কপালে হাত ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বলল, এ রক্ত কখনো শুকায় না। সে কি, তো অসম্ভব কথা। লোকটা একটু রাগত স্বরে বলল, নিজের চোখে ওকে তো কখনো দেখিনি। কোথা থেকে এসেছো? আমরা কলকাতা থেকে এসেছি, মায়ের মহিমা শুনে দর্শন করতে এসেছি। শুনেছি উনি নাকি খুব জাগ্রত। পুরোহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওদের দিকে। সে দৃষ্টির সামনে ওরা কেমন যেন হয়ে গেল। ওদের মনে হলো পুরোহিত তাদের মনের মধ্যে ঢুকে যেন আসল সত্যটাকে হাতড়াচ্ছেন। ওরা ভীষণ একটা অস্বস্তিতে পড়ল। অনেকক্ষণ পরে পুরোহিত বললেন, শোনো, তোমরা ফিরে যাও। রাত 9টার পর এখানে কারো থাকার নিয়ম নেই। আর যদি সেটা না মানো, মনে রেখো বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমরা ফিরে যাব, আপনি যান। চোখে সন্দেহ নিয়ে পুরোহিত বলল, এলেই মঙ্গল। রাত বাড়তে লাগলো। ওরাও মাঝে মধ্যে ছটফট করতে লাগলো। নিজেদের মধ্যে কথা বলাও বন্ধ। কিন্তু ঘুম কাটবে কি করে? চোখ তো জড়িয়ে আসছে। আর গত রাতে তো ভালো করে ঘুমাতেই পারেনি ওরা, তাই ঘুম পাওয়াটা আশ্চর্যের কিছু নয়। দুজনেরই একটু তন্দা মতো এসেছিল। হঠাৎ শুনতে পেল খসখস শব্দ। ওরা কিন্তু কোথায় কি? বাড়ি ঘর চালা কোথাও কিছু নেই। মৈনাক কোথায়? কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতেই। কমেন্ট করে পাশে থাকুন। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন, তারপর থেমে থেমে বললেন, অলাইতলার বাগান বাড়ি? মানে আপনি অলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তার একটা ম্যানেজার দরকার। 300 টাকা মাইনে, তাই তো? হুম। তারাও এ কথা বলেছিল। কারা বলেছিল? ওই আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল, ওই গেল 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশন থেকে নেমে ওই অলাইতলার বাগান বাড়িতে গেছে।
কিন্তু তারা কেউ আর ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। বুঝলাম না, এর মানে কি? মানে টানে জানি নে, প্রত্যেকেই এসেছে ঠিক আপনার মতো, ঠিক শনিবারে আর ঠিক সন্ধ্যে 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন! জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার? স্টেশন মাস্টার আজগবি কথা বলে। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই তাহলে নিতান্তই যাবেন? হ্যাঁ, সেরকমটাই মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। অলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গৌর দেয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যের পর সেদিকে কিন্তু কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলাম না, বললাম, দূর মশাই, মিথ্যেই আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই, দরকার হলে এই গোরস্থানেই শুয়ে রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে মানুষ যেভাবে তাকায়, স্টেশন মাস্টার ঠিক সেভাবে আমার দিকে তাকিয়ে একটুখানি ম্লান হাসি হাসলেন। আমি আর কোনো কথা না বাড়িয়ে রওনা দিলাম। মনের মধ্যে কেমন একটা ভয় ভয় কাজ করতে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখলাম একটা গাড়িও নেই। মামুদপুরের রাস্তা ধরে কিছুটা পথ হাঁটতে লাগলাম। স্টেশন থেকে মামুদপুরের দূরত্ব প্রায় 15 মাইল হবে। কিছুটা পথ হাঁটার পর দেখতে পেলাম একজন লোক গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটির কাছে গিয়ে বললাম, আগে দাদা মামুদপুর যাবেন? হ্যাঁ যাব। কোথায় যাবেন? মানে মামুদপুর। মামুদপুর? না না দাদা, মামুদপুর যাব না। লোকটা মামুদপুরের কথা শুনে কেমন চমকে উঠল। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু কেন যাবেন না? যাব না বলছি তো, এত বিরক্ত করছেন কেন? দাদা, খুব বিপদে পড়েছি, একটা গাড়িও পাচ্ছি না। একটু চলুন না, না হয় ভাড়া কিছু বাড়িয়ে দেব। দেখুন, মামুদপুর যাব ঠিকই, কিন্তু কবরস্থান পার হতে পারবো না। ওটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। অগত্যা আর কোনো রাস্তা না দেখে লোকটার সাথে উঠে বসলাম গরুর গাড়িতে। তা মশাই, মামুদপুরে কোথায় যাবেন? ওলাইতলার বাগান বাড়ি। ওলাইতলার বাগান বাড়ি? কি ব্যাপার, কিছু বুঝলাম না। এ নিয়ে 8 জনকে একই দিনে একই সময় পৌঁছে দিলাম। আচ্ছা, আপনারা কি করতে যান বলুন তো? সেই যে 8 জনকে পৌঁছে দিলাম, তাদের আর এ পথ দিয়ে ফিরতে দেখিনি। কি জানি কি করছেন আপনারা। লোকটার কথায় একটু অবাক হলাম। স্টেশন মাস্টার আর এই লোকটার কথা কেমন যেন মিলে যাচ্ছে। একটু পরেই লোকটা বলে উঠল, এই যে মশাই, এর বেশি আমি আর যেতে পারবো না। ওই যে সামনেই বাগান বাড়ি, এটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। লোকটার কথায় কোনো সাড়া দিলাম না। এই পর্যন্ত এনে দিয়েছে এই ঢের। চুপচাপ গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম। একটু এগুতেই ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালাম, শঙ্খ ঝিঝি পোকার ডাক, কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? সামনের ঘর থেকে মৌটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলুম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল। দেয়ালে দেয়ালে কালি ঝুলছে। মেঝেতে 1 ইঞ্চি পুরো ধুলো। একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় লণ্ঠন ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো একজন জীর্ণ বুড়ো লোক মাদুর গায়ে একখানা চেয়ারের উপর বসে আছে। লোকটা কথা বলল, ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বের হলো। আপনি কাকে চান? মানে জমিদার কৃতান্ত বাবুর কাছে এসেছিলাম। ও নাম আমারই। আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই। বুঝেছি, আর বলতে হবে না, বসুন।
কৃতান্তবাবুর কাছে গিয়েই রোবার হঠাৎ গড় গড় করে গর্জে উঠল। কৃতান্তবাবু ক্রুদ্ধস্বরে বললেন, হে কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোবারকে এক ধমক দিল। রোবার! সে গর্জন বন্ধ করলো বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, কুকুর টুকুর এসব এখানে থাকলে চলবে না, ওকে তাড়িয়ে দিন। তাড়ালেও যাবে না। আসলে রোবার আমাকে ছাড়া এক দণ্ডও থাকতে পারে না। রাত্রেও আমার সঙ্গেই ঘুমাবে। রাতে ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ! উফ! বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোবার রাতে আমার সঙ্গে ঘুমোয় শুনে কৃতান্তবাবু এতটা দুশ্চিন্তায় পড়ল কেন বুঝতে পারলাম না। খানিকক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়ার শোয়ার ব্যবস্থা করি গিয়ে। সেজন্য আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই। আগে যে জন্য এসেছি সেই কাজ হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। আমি একটু ভেতরের দিকে গিয়ে বসলাম। খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পেছনে পেছনে অগ্রসর হলুম। মস্ত বড় ব্যালকনি, একেবারে অন্ধকারে আচ্ছন্ন, ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে দোতলায় গিয়ে উঠলুম। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জাল স্তূপ, চামচিকি আর বাদুরের আনাগোনা। একটা চাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খা খা করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলুম। ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একটা চৌকি, তার একপাশে জং ধরা অনেক পুরনো একটা আলমারি। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু চোখ তুলে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। কঠোরাগত দুই চোখের ভেতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে অমন জ্বলতে পারে আমি তা জানতাম না। কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, আপনি খেয়ে টেয়ে শুয়ে পড়ুন। আর দেখুন, রাতে এ ঘরের জানালাগুলো যেন খুলবেন না। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ও ঘরের জানালা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা? সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন গোলমাল শুনতে পারেন যেগুলো রাতে মানুষ দেখতে বা শুনতে চায় না। আমি তাচ্ছিল্যের হাসি আসলাম। কৃতান্তবাবু বললেন, ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার ওই বিশ্রী বুলডগটা বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাতে ওই যে বিছানায় গিয়ে উঠবে, এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাতে হোবার বিছানার উপর আমার সাথেই ঘুমিয়েছিল। তখন অনেক রাত। দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কে যেন আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার উপরে ক্রমশই জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় যায়, আচমকাতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপর ঘরময় খুব একটা ঝটপটি ও হুড়োহুড়ি শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেবার মতো সময় আমার কাছে ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমলো, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলুম। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বাললুম। কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভেতরে সেও নেই, রোভারও নেই। রোভার, রোভার বলে অনেকবার ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া পেলাম না। দরজা দিয়ে বাড়ির ভেতরে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আসছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন হিংস্র কোনো জন্তুর মতন আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে।
চট করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলুম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভিতর আরেকটা দরজা আবিষ্কার করলুম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভগ করে ভীষণ একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখলুম, সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি ও রক্তমাখা কাঁচা নাড়ি বুড়ি ছড়িয়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মেঝের উপর হা করে রয়েছে। দুম করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানালাগুলো খুলে দিল। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে আর শো শো করে ঝড়ো হাওয়া বইছে। কখনো মনে হয় একদল আদুরে শিশু ট্যাটে করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে কে যেন খিলখিল করে হাসছে। মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। দূর থেকে এক একটা আলে আনাগোনা করছে, তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে যাচ্ছে। এবং বাগানের কোথা থেকে একটা হলো বেড়াল একেবারে না থেমে কেবল চেঁচাচ্ছে। আজকে এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানব এসে সব জড়ো হয়েছে, না ভয়ে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে? যা দেখছি, যা শুনছি, সমস্ত কি নিছক কল্পনা? হ্যাঁ, ও আবার কি? ঘরের দরজা কে ঠেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার সে দরজা ঠেলল। আমার সমস্ত শরীর যেন পাথর হয়ে গেল। তারপর দরজার উপর আবার ঘন ঘন ঠেলা, সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। হ্যাঁ, ওর রক্ষে নেই, এ যে আমার রোভারের ডাক। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের উপর এসে পড়ল। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার সমস্ত মুখে রক্ত লেগে আছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরে বাগান থেকে অনেক লোকের গলার আওয়াজ পেলাম। জানালার ধারে গিয়ে দেখি ৬-৭টা লণ্ঠন নিয়ে ৬-৭ জন লোক বাড়ির নিচে দাঁড়িয়ে আছে এবং তাদের ভেতর সেই স্টেশন মাস্টারকেও দেখতে পেলাম। লোকজন সব সিঁড়ির পাশেই দাঁড়িয়ে গ্যাঞ্জাম করছে। ব্যাপার কি? ভিড় ঠেলে সিঁড়ির নিচে গিয়ে দাঁড়াতেই দেখলুম সিঁড়ির তলায় আর কেউ নয়, ওটা আমারই নিথর দেহখানা পড়ে রয়েছে। দেহ থেকে চোখ দুটো কপালে উঠেছে। আমার গলায় মস্ত একটা গর্ত, সে গর্ত থেকে এখনো রক্ত ঝরছে। ভিড়ের মধ্যে স্টেশন মাস্টারকেও দেখতে পেলাম। হঠাৎ করে উনি বলে উঠলেন, আর কোনো সন্দেহ নেই, এই সেই লোক যে সন্ধেবেলায় স্টেশনে আমার সাথে কথা বলেছিল। কিন্তু লোকটার এই অবস্থা হলো কি করে? আমার লাশের দিকে তাকিয়ে সবাই গুঞ্জন করতে লাগলো। এখানে কি হচ্ছে আমি তার কিছুই বুঝলাম না। কেন যেন মনে হচ্ছে আমি আমার শরীরের সকল শক্তি হারিয়ে ফেলেছি। ওই নিথর দেহখানা যেন আমাকে টানছে। আমি কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারছি না। করুণভাবে চিৎকার করছি, কিন্তু কেউ আমার আর্তনাদ শুনতে পাচ্ছে না। ক্ষণিকের মধ্যেই যেন আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেললাম। পেশায় একজন ডাক্তার। বেশ কদিন আগে আমার স্ত্রী তার বাপের বাড়ি বেড়াতে যায়। একই সাথে যাওয়ার কথা থাকলেও সাংসারিক কিছু জরুরি কাজে যেতে পারিনি। প্রায় 1 সপ্তাহ পর আজ রওনা দিলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় ট্রেনে করেই যেতে হচ্ছে। স্টেশন থেকে দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার হওয়ায় যেতে যেতে তখন প্রায় ঘোর রাত। ট্রেন থেকে নেমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও আশেপাশে কোনো রিক্সা কিংবা ভ্যানের দেখা না মেলায় এক প্রকার বাধ্য হয়ে হেঁটেই রওনা দিলাম। নির্জন রাস্তা, ঘুটঘুটে অন্ধকার, মাথার উপর চাঁদ থাকলেও গাছের ডালপালায় তেমন দেখা যাচ্ছে না। বিদ্যুৎহীন এই গ্রাম্য এলাকা সন্ধ্যার পরপরই কেমন নিশ্চুপ হয়ে যায়। ধুর ধুর, কেন যে টর্চটা সাথে করে নিয়ে আসলাম না? কি করে যাব এখন এই অন্ধকারে? সাথে করে টর্চ না নিয়ে আসতে পারায় নিজের প্রতি খুব রাগ হতে লাগলো। পকেট থেকে ডিএসএলআরটা বের করে
একটা সিগারেট ধরিয়ে আবার চলতে লাগলাম। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দু একটা ব্যাঙ ডেকে ওঠে, আর দূর হতে ভেসে আসে শেয়ালের আর্তনাদ। প্রায় 2-3 কিলোমিটার পথ হাঁটার পর একটু দাঁড়িয়ে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে একটু পানি খেয়ে নিলাম। খানিকটা সামনে এগুতেই একটা কর্দমাক্ত রাস্তায় এসে পড়লাম। এতটাই কর্দমাক্ত যে পায়ের জুতো জোড়া দেবে যাচ্ছে কাদার ভেতর। বেশ খানিকক্ষণ হেঁটে কর্দমাক্ত জায়গাটুকু পার হয়ে একটা শুকনো রাস্তায় উঠলাম। জুতো জোড়া কাদায় ভারী হয়ে যাওয়ায় আবার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে পা ধুয়ে নিলাম। বোতলটা ব্যাগে রেখে পকেট থেকে দিয়াশলাইটা বের করে একটা সিগারেট জ্বালিয়ে নিলাম। দিয়াশলাইয়ের কাঠিটা ফেলে দেওয়ার পূর্বে একটু সামনের দিকে এগিয়ে ধরতেই আবছা আলোয় দেখলাম কয়েক কদম সামনেই কেউ একজন বসে আছে। এক পলক দেখেই কেমন যেন লাগলো ব্যাপারটা। খানিকটা ভয় পেয়ে ভাবলাম আরেকটা কাঠি জ্বালিয়ে নিশ্চিত হয়নি। ঠিক এমন সময় সামনে থেকে অসম্ভব ভারী গলায় কেউ একজন বলে উঠল, কে কে যায়? কি ব্যাপার, কথা কর না কে? কে যায়? একটা লম্বা দম ছেড়ে কিছুটা হতভম্ব হয়ে বললাম, আমি হোসেন, শরীফুদ্দিন সাহেবের বড় জামাই। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর কণ্ঠটি আবার বলে উঠল, এত রাইতে কোনো সমস্যা হয়েছে নাকি? জি না, কোনো সমস্যা হয়নি, আমি আসতে একটু দেরি করে ফেলেছি। কণ্ঠটি আবারও বলে উঠল, এত রাইতে এদিক দিয়া কেউ চলাচল করে না, বিপদ আছে। আপনারা শহরের মানুষ, আপনাদের কথা বললেও বুঝেন না। রাইতের আন্ধারে ইজ্জত করান লাগে, আপনি ইজ্জত না করলে তারাও আপনার ইজ্জত করবে না। লোকটার কথায় একটু বিরক্ত হয়ে সামনের দিকে পা বাড়ালাম। এমন সময় একটা বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির শব্দ শুনতে পেলাম। হ্যাঁ, কে? এত রাতে কে কাঁদে ওখানে? লোকটা পেছন থেকে আবার বলে উঠল, ওইটা কিছু না, আমার নাতনি। কিন্তু লোকটার আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। লোকটা আবার বলে উঠল, ভয় নাই, চলেন আপনারে আগায়া দেই। আপনি আগে যান, আমি পিছে আছি। কিছুটা আশ্বস্ত হয়ে হাঁটা শুরু করলাম। ভাবলাম ভালোই হলো, একটা সঙ্গী পাওয়া গেল। ভেবেই আরেকটা সিগারেট জ্বালাতে যাব, ঠিক তখনই লোকটা বলে উঠল, বিড়ি ধরায়েন না, বিড়ির গন্ধ আমি নিতে পারি না। আর কিছু না ভেবে সিগারেটটা পকেটেই রেখে দিলাম। লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার বাড়ি কোথায়? যেখান থেকে আইলাম তার পাশেই। কি কাজ করেন আপনি? আর কাজ কাজ বলতে ওই প্রতিক্রে রাস্তা দেখাই, আর কিছু করি না। বুঝলাম না, আসলে পথ দেখান মানে? লোকটা বিড় করে কি সব বললেন, কিন্তু আমি তার কিছুই বুঝলাম না। উল্টো আর কোনো প্রশ্নও করলাম না। ভাবলাম হয়তো বলতে চান না। হঠাৎ রাস্তার ধারের এক বড় গাছের আড়াল থেকে বেশ বড়সড় সাইজের একটা কুকুর রাস্তার মাঝখানে এসে মাথা নাড়াতে শুরু করলো। কুকুরটার চোখগুলো জ্বলছে। আমি দেখেই ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম। পেছন থেকে লোকটা বলে উঠল, বিরক্ত করিস না, উনি আমাদের মেহমান। তার কথা শুনে কুকুরটা কি বুঝলো কে জানে। সাথে সাথে এক সাইডে এসে লোকটার পিছু পিছু হাঁটতে শুরু করলো। আমি বলে উঠলাম, আপনার পোষা নাকি? লোকটা বলল, পোষাই, তবে সবগুলা না,
ওইগুলারে নিয়েই তো ভয়। আমি তার কথা আর কিছুই বুঝলাম না। উনিও আর কোনো কথা বললেন না। পুরো রাস্তা আর কোনো কথা হয়নি। বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ লোকটা বলে উঠলেন, আর মাত্র 50 গজ সামনে গেলেই হাতের বামে শরীফুদ্দিন সাহেবের বাড়ি। একটা বিড়ি ধরায়া চইলা যান। বাড়ি যাওয়ার আগে বিড়ি ফালায়েন না, যান। লোকটার মুখে এমন কথা শুনে অবাক হলাম, কিন্তু কিছুই বললাম না। লোকটাকে ধন্যবাদ দিয়ে সিগারেটটা জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। ততক্ষণে মেঘের ফাঁকে চাঁদ উকি দিচ্ছে। কয়েক কদম সামনে গিয়ে পেছন ফিরে তাকাতেই দেখলাম কেউই নেই। এত দ্রুত দুটো প্রাণী কোথাও যেন হাওয়া হয়ে গেল। কি একটা ভেবে বেশ ভয় পেলাম। এবার বেশ জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। বাড়ির একটু সামনে এসেই সিগারেটটা ফেলে দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। রাত তখন 1টা কি 1:30। শ্বশুর বাড়িতে এসে রাতের খাবার সেরে শুয়ে পড়েছি সেই কখন। পাশে আমার বউ শুয়ে আছে। বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করতে করতে কখন যেন হালকা ঘুমে ঢলে পড়ছিলাম। এর মাঝেই হঠাৎ সেই সন্ধ্যা রাতের কণ্ঠটা ভেসে আসলো আমার কানে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। কণ্ঠটা শুনে আমি এগিয়ে গেলাম দেখতে। এ কি, আপনি এখানে? হ, আমি আপনার কাছে আইলাম একটা বিপদে পইরা। আমার কাছে আসলেন মানে? আমি খুব সমস্যার মধ্যে আছি, আমারে একটু সাহায্য করেন। আমি আসলে, আচ্ছা বলুন কি সাহায্য লাগবে আপনার? আমার নাতিনডা তখন থেকে শুধু কান্তাছে, আপনি যদি একটু আমার সাথে চলতেন। বুঝলাম না আসলে, আপনার নাতি কাচ্ছে, আমি গিয়ে কি করব? আপনার লগে দেখা করবার জন্যই কান্তাছে। লোকটা কি বলল তার কিছুই বুঝলাম না। আর কিছু জিজ্ঞেস না করে রওনা দিলাম ওনার সাথে। খানিকটা এগুতেই লোকটা বলে উঠল, মেলা দিন থাইকা নাতনিটারে ভালো মন্দ খাওয়াইতে পারি না। আপনারে দেইখা অনেক পছন্দ হইছে আমার নাতনির। আমাকে দেখে পছন্দ হয়েছে মানে? তেমন কিছু না, আসেন আপনি। লোকটার কথায় কেমন যেন লাগলো। বেশ ভয়ে ভয়ে চলতে লাগলাম। কিছুটা এসে লোকটা অনেক পুরনো একটা পোড়া বাড়িতে প্রবেশ করলো। আসেন, আমার সাথে আসেন। 1 পা 2 পা করে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরটায় কেমন যেন গা ছমছমে পরিবেশ। সামনের একটা ঘরে প্রবেশ করতেই দেখলাম একটা 5-6 বছরের বাচ্চার মৃতদেহ পড়ে রয়েছে। দেহ থেকে পচা মাংসের গন্ধ ছড়াচ্ছে। হাতের হাড়গুলো বেরিয়ে এসেছে পচা মাংস সরে যাওয়ায়। আমি আতঙ্কে দৌড়ে পালাবার উপক্রম, ঠিক এই মুহূর্তে পেছন থেকে কণ্ঠটা বলে উঠল, আমার নাতনি, ভয় পায়েন না। রাইতের বেলা প্রত্যেকদের পথ দেখানোর কাজে ব্যস্ত থাকি, তাই আরো সেবা যত্ন করতে পারি না। দেখেন না কেমন মাছিগুলা উড়াল ফাত্তাছে। খারান, আমি একটু মাছিগুলা তাড়াইয়া দেই। দৃশ্যটি দেখেই কেমন যেন মায়া কাজ করতে শুরু করলো আমার মনে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই মায়ার ঘোর কাটিয়ে বললাম, আপনার নাতির এই অবস্থা কেন? লোকটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, কালো জ্বর। এই কথাটা বলেই লোকটার চোখ কেমন ছলছল করে উঠল। ডাক্তার দেখাননি? হ্যাঁ, ডাক্তার? ডাক্তার দেখাইছিলাম,
কিন্তু মাঝরায় তৈয়া যাওয়ায় সেদিন আর ডাক্তার আসে নাই। আপনি ডাক্তারের বাড়িতে যেতে পারলেন না? গেছিলাম, ডাক্তারের পায়ে পর্যন্ত পৌঁছছিলাম, কিন্তু ডাক্তারের মাইয়ার জন্মদিনের লাইগা উনি আমারে তাড়াইয়া দিল। লোকটার মুখে এই কথাটা শুনতেই আমার মনে একটা সুই ফোটার আঘাত চেপে বসলো। মনে পড়ে গেল সেই রাতের কথা। লোকটা আর্তনাদ করেছিল, কিন্তু তারপরও আমি যাইনি। মনে মনে নিজের কাছেই খুবই লজ্জিত হলাম। এমন সময় লোকটা তার গা থেকে চাদরটা খুলে দিয়ে বলল, দেখেন তো ডাক্তার সাহেব, চিনতে পারেন কিনা? লোকটার চেহারাটা দেখেই যেন একটা ঠান্ডা মৃদু বাতাস এসে আমার দেহটাকে শীতল করে দিয়ে চলে গেল। উনি আর কেউ নয়, সে রাতের অসহায় সেই লোকটা যে মাঝরাতে তার নাতনিকে নিয়ে এসেছিল আমার কাছে। দেখলেন ডাক্তার সাহেব, ওই যে আমার নাতনি শুইয়া আছে। আপনি যদি সেদিন আম করে একটু দয়া করতেন, তাইলে আজ আমার নাতনিটাও আপনার মাইয়ার মতো স্কুলে যাইতো। আপনারে দেহানোর লাইগাই আমি রোজ ওই রাস্তার মোড়ে বইসা থাকতাম। কবে আইবেন আপনি? কবে দেখবেন? দেখেন ডাক্তার সাহেব, ওই যে আমার নাতনি, তো চোখ বইরা দেখেন। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম। দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়লো আমার চোখ থেকে। মনে হলো এই পৃথিবীতে আমিই একমাত্র নিকৃষ্ট ব্যক্তি। নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো কিনা জানি না, তবে আজ আমি শপথ করলাম, আজকের পর থেকে আমি আমার জীবনকে রোগীর সেবায় উৎসর্গ করলাম। গ্রামগঞ্জে এই শীতের মৌসুমে প্রতি বছরই যাত্রাপালা হয়ে থাকে। গ্রামের মানুষজন যাত্রাপালা দেখতে ভীষণ পছন্দ করে। ছোট থেকে বড় সবাই এসেছে যাত্রাপালায়। অনেক জমজমাট যাত্রাপালা চলছে। তবে এখন গ্রামে গঞ্জেও টিভির আবির্ভাব হয়েছে, তাই তো যাত্রাপালা প্রায় উঠে যেতে বসেছে। রতন, মানিক, পলাশ, কাঞ্চন চার বন্ধু শহর থেকে গ্রামের বাড়িতে এসে যাত্রাপালার কথা শুনে তারা যাত্রাপালা দেখতে এসেছে। ছোটবেলায় তারা যাত্রাপালা দেখত, কিন্তু এখন অনেক দিন পরে শখের বসে দেখতে এসেছে যাত্রাপালা। বেশ উপভোগ করেছে চার বন্ধু, কিন্তু এমন সময় হঠাৎ রতন বলে উঠল, আমার শরীরটা বেশ খারাপ লাগছে। কি হলো তোর শরীর হঠাৎ? এতক্ষণ তো ভালোই ছিলি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে। ওকে, ফাঁকা কোনো জায়গায় নিরিবিলি পরিবেশে যেতে হবে, এত ভিড় থেকে বের হতে হবে। চল সবাই ওকে ধরে বাজায় নিয়ে যাই। রতনকে নিয়ে আস্তে আস্তে তারা বাইরে বের হয়ে আসলো। রতন খুব দুর্বল অনুভব করছিল, সে হাঁটতে পারছিল না, তাই মানিকের ঘাড়ে ভর করে কোনো মতে হাঁটা শুরু করলো। এদিকে শীতের রাত, কুয়াশার চাদরে ঢাকা, ঢেকে আছে পরিবেশ। যাত্রাপালার জায়গাটুকু ছাড়া আশেপাশে তেমন কোনো মানুষজন নেই। বেশ কিছু দূর হেঁটে বাজারের উপর ভ্যানের অপেক্ষায় দাঁড়িয়ে রইল তারা। রাস্তায় কোনো ভ্যানের দেখাও নেই। তখন বাজে রাত প্রায় 11টা। এত রাতে কি কিছু পাবো আমরা? কতক্ষণ দাঁড়ায় থাকবো বল? চল আবার হাঁটা শুরু করি। কাঞ্চনের কথা মতো সবাই মিলে আবার হাঁটা শুরু করলো। অনেক পথ হাঁটার পর একটা ভ্যানের দেখা পেল। দূর থেকে ভ্যান দেখে কাঞ্চন ডাক দিল, ও কাকা, ও কাকা, যাবা নাকি? দাঁড়াও একটু। কোথায় যাবা তোমরা? কুসুমপুর গ্রামে। কুসুমপুর? না না, রাতের বেলা ওদিকে যাওয়া যাবে না। কেন, কি হয়েছে ওদিকে? আমরা তো বিকেলে ওদিকে থেকে আসলাম, রাস্তা তো বেশ ভালোই আছে, তাহলে সমস্যা কি? ওইদিকে গেলে ফিরে আসতে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া ওই গ্রামে কিছু দূর যেতে পথে একটা শ্মশান বাঁধবে, ওখানে ভয়ানক কিছু আছে, ওইদিকে না যাওয়াই ভালো।
আমি বাবা যাব না, তোমরা রাত করে ওদিকেও যেও না। আজকে রাতটা কাটিয়ে কাল সকালে বাড়ি ফিরো। তা কি হয়, ওসব ভূত পেতনি বলে কিছু নেই। কাকা দয়া করে চলো তো, আমার বন্ধুটা অসুস্থ, ওকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে হবে। না না, তোমরা অন্য কিছু দেখে নাও, আমি ওদিকে যাবই না। এ পথে তো আর কোনো ভ্যান গাড়িও দেখছি না। কাকা তুমি ভয় পেও না, আমরা আছি তো, তুমি আমাদের উপকারটুকু করো। ছেলেগুলো অনেক অনুরোধের পর ভ্যান চালক রাজি হলো তাদের নিয়ে যেতে। তারা রতনকে নিয়ে সবাই মিলে ভ্যানে করে উঠল। সামনে কিছু দেখা যাচ্ছে না, কনকন ঠান্ডা বাতাস বইছে। আজকের পরিবেশটাও কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। পথে কোনো মানুষ নেই, কানে ভেসে আসছে শুধু ঝিঝি পোকার ডাক। অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু আজ পথটা যেন আর শেষই হতে চাইছে না। তাই পলাশ ভ্যান চালককে বলল, কাকা একটু তাড়াতাড়ি চলো, পথ যেন শেষই হচ্ছে না। শীতে হাত পা বরফ হয়ে যাচ্ছে, এর থেকে বেশি জোরে আর টানতে পারবো না বাবু। আশেপাশে একটা ওষুধের দোকানও খোলা নেই, জনমানবহীন এক ভূতের পরিবেশ। কি যে বলিস না, এই ফাঁকা রাস্তায় দোকান পাবি কই? কথা বলতে বলতে তারা এক সময় শ্মশানের কাছে চলে আসলো। এদিকটা আরও বেশি নিস্তব্ধ হয়ে আছে। একটু সামনে যেতেই তারা দেখলো একজন বৃদ্ধা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মহিলাটিকে দেখে তারা ভ্যান চালককে বলল, কাকা কুজো বৃদ্ধটির হয়তো সাহায্যের প্রয়োজন। ওসব কিছু না, রাত করে কি তোমাদের মাথা খারাপ বলো নাকি? সামনে তো কেউ নেই। কেন, তুমি দেখতে পাচ্ছ না ওনাকে? শোনো, এই সবই ওই মহিলার চলো না, তোমাদের চোখে ধোয়া দিচ্ছে। তোমাদের আগেই বলেছিলাম এদিকটা ভালো নয়। ভ্যান চালক তাদের কথায় সায় না দিয়ে ভ্যান থামালো না। এক সময় তারা মহিলাটিকে পার করে সামনের দিকে এগিয়ে গেল। মহিলাটি বড় বড় চোখ করে এক দৃষ্টিতে ওদের সবাইকে ঘুরে ঘুরে দেখছিল। মহিলাটির চাহনির মধ্যে কেন জানি বিপদের আভাস লুকিয়ে স্পষ্ট ফুটে দেখা যাচ্ছিল। বৃদ্ধাটি ছাড়িয়ে আসতেই তিনি ভয়ঙ্করভাবে হাসলেন। সামনে যা, মজা হবে। বৃদ্ধাটির হাসি দেখে তাদের মনের ভিতর ছ্যাদ করে উঠল। হঠাৎ একটু সামনে এগোতেই তারা দেখল রাস্তার পাশে একজন ভ্যান চালক পড়ে আছে। লোকটার কি হয়েছে, এখানে পড়ে আছে কেন? চল কাছে গিয়ে দেখি। না না, যেও না, তোমরা যেও না, লোকটিকে দেখলে তোমরা সহ্য করতে পারবে না। পলাশ আর কাঞ্চন লোকটির কথা না শুনে দুজন ভ্যান থেকে নেমে পড়ল। তারা লোকটির কাছে গেল, তাকে সোজা করতেই দেখল এ তো ভ্যান চালক, যার ভ্যানে করে তারা এতক্ষণ এসেছে। ভ্যান চালক এখানে আসলো কি করে? উনি তো ভ্যান চালাচ্ছিল। এই বলে তারা পিছনে ফিরে দেখে তারা যে ভ্যানে করে এসেছে সেই ভ্যানটি নেই, ভ্যান চালকও নেই। তাদের দুই বন্ধু মাটিতে পড়ে আছে। আজকে সন্ধ্যার পর থেকে এইসব কি করছে আমাদের সাথে? কাকা, ও কাকা উঠো। পলাশ ডাকতেই হঠাৎ লোকটির শরীর থেকে একটা আত্মা বের হয়ে আসলো আর তাদের বলল, তোমরা এখানে বেশিক্ষণ থেকো না, এখান থেকে চলে যাও। তোমরা এখানে থাকলে তোমাদের বিপদ হবে। এখনই তো তুমি ভ্যানের কাছে দাঁড়িয়েছিলে, কি হলো তোমার হঠাৎ? তোমার ভ্যান কোথায় গেল? তোমরা চলে যাও, না হলে ওই মহিলা তোমাদের ছাড়বে না, কাউকে বাঁচিতে দিবে না, ভালো মানুষের বেশ ধরে ঘুরে বেড়ায়।
তোমাকে এখানে ফেলে রেখে আমরা কি করে যাই? তুমি আমাদের অনেক সাহায্য করেছ, তোমাকে এভাবে ফেলে রাখা যাবে না। বেশি কথা বলে সময় নষ্ট করো না। তুমি ওই মহিলাকে চেনো? হ্যাঁ, সন্ধ্যার সময় আমি ভাড়া নামিয়ে পথ দিয়ে যাচ্ছিলাম। শ্মশানের কাছে আসতেই দেখি সেই কুজো বুড়িটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বুড়িটিকে দেখে তোমাদের মতো আমারও ভীষণ দয়া হলো। এই যে বুড়িমা, কষ্ট করে আর হেঁটো না, আমার গাড়িতে উঠে পড়ো দেখি। আমার কথা শুনে কুজো বুড়িটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপরে সে আচমকা হাসতে লাগলো। এই ছোকরা, তুই আমাকে নিয়ে যাবি? তুই জানিস আমি কে? বুড়িটির কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি তাকে সাহায্য করতে চাইছি, কিন্তু সে আমাকে নিয়ে উপহাস করছে। আমি তোমাকে সাহায্য করতে চাইছি আর তুমি মজা করছো। বেশি কথা না বলে শ্মশানে প্রণাম কর বলছি, নয়তো প্রাণ নিয়ে ফিরতে পারবি না। বুড়িটির কথা শুনে আমার ভিতরে ভীষণ রাগ হলো। আমি মনে মনে শ্মশানটিকে অনেক খারাপভাবে গালি দিয়ে বসি। আমি কেন এই শ্মশানে প্রণাম করব? ঠিক তখনই বুড়িটি আমাকে চমকে দিয়ে একটি যুবতী ডাইনিতে পরিণত হলো। এমন ভয়ঙ্কর তার চেহারা যে আমি ভয়ে থরথরিয়ে কাঁপতে লাগলাম। ডাইনিটির দাঁতগুলো বড় বড় আর তার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছিল। তাকে দেখে আমি বুঝে গিয়েছিলাম আজ হয়তো আমি প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এমন শীতের মাঝেও আমার শরীর দিয়ে ঘাম বের হচ্ছিল, টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। ডাইনিটি আমাকে বলল, আমার শ্মশানকে গালি দিস তুই? এত বড় সাহস! এর ফল তো তোকে পেতেই হবে। কঠিন শাস্তি পাবি, কঠিন শাস্তি পাবি তুই। আমি বাঁচার জন্য ছটফট করতে লাগলাম, কিন্তু সে আমাকে ছেড়ে দিল না। বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও আমাকে, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি এর কোনোদিন এ পথে আসবো না। আমি এক্ষুনি প্রণাম করছি তোমার শ্মশানে। তোর কোনো ক্ষমা নেই। তুই আমার শ্মশানকে অপমান করেছিস। এরপর ডাইনিটি আমার ঘাড় মটকি আমাকে মেরে ফেলে। তোমরা দ্রুত এখান থেকে চলে যাও, আর যদি পারো কাল সকালে উত্তরপাড়ায় আমার লাশটি পৌঁছে দিও। কথাগুলো বলে ভ্যান চালকের আত্মা সেখান থেকে উধাও হয়ে গেল। এরপরে তারা চারজন আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ফিরে যায়। এরপর আর কোনোদিন তারা রাতে শ্মশানের পথে পা বাড়ায়নি। এত বাজার কি হবে বাবু? বাড়িতে কি নতুন অতিথি এসে? আপনাকে তো এই বাজারে আগে দেখিনি। গায়ে নতুন এসেছেন নাকি? ওরে বাপ রে কাকা, তুমি এত প্রশ্ন করছো, কোনটা রেখে কোনটার উত্তর দি বলো তো? একটা একটা করে দিলেই হবে। আমি আসলে কথা বলতে বড্ড ভালোবাসি, তাই খদ্দের এলে সকলের খোঁজ খবর রাখি। বুঝলেন না, ব্যবসায়ীদের শ্বশুর ঘর নেই, তাই আয়েশ করে আলাপ জমিয়ে গল্প করার আর সময় হয় না। আপনি তো বেশ মজার মানুষ। আমি আসলে এই গ্রামে নতুন, ঘোষাল বাড়ির জামাই। ও বাড়ির জন্যই বাজার করতে এসেছি। তা বেশ। তা জামাই বাবা, ঘোষাল বাবু তো সোনা মুগ ডাল দিয়ে আর গোবিন্দ ভোগের চালের ভাত বড্ড ভালোবাসে, দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। সব মিলিয়ে আমার কত টাকা হলো কাকা? ইস, অনেকটা দেরি হয়ে গেল, সূর্য ডুবতে গেল, একটা গরুর গাড়িও দেখতে পাচ্ছি না। এখন তো গরুর গাড়ি পাবেন না বাবু, সকালের দিকে পাওয়া যায়। তারপর আকাশে বেজায় মেঘ করেছে,
বলি আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি। কিন্তু পথে যদি কোনো বিপদ হয়? ও আমি ঠিক সামলে নেব। এই যে টাকাগুলো, আমি চলি। একেই বেলা পড়ে এলো, তারপরে এই অসময়ে বৃষ্টি। ইস, কি যে করি! এই বৃষ্টি মাথায় পড়লে নির্ঘাত অসুখ করবে। শ্বশুরবাড়িতে প্রথম বেড়াতে এসেই অসুস্থ হলে লোকে কি বলবে? কিন্তু মাথার উপর একটা ছাউনি তো চাই। আরে ওই তো দূরে একটা বড় গাছ, ওখানে একটু আশ্রয় নিই। বৃষ্টি কমলে না হয় যাব তারপর। বাপ রে, টানা 1 ঘন্টা বৃষ্টি হলো, কিন্তু এ বৃষ্টি থামার নয়। এই ধরে আসা বৃষ্টিতেই বরং চলতে শুরু করি, নয়তো সারা রাত আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আমি বরং ওই জঙ্গলের রাস্তাটা ধরে যাই, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। ইস, এত গভীর জঙ্গল, কোথাও কেউ নেই। এ গাটা কেমন ছমছম করছে। আমি বরং গান গাইতে গাইতে চলে যাই। গান গাইলে ভয় মনের কাছে আসতে পারবে না। কিন্তু কি গান গাই, গলাটা একটু সেরে নি। বৃষ্টির দিনে এই জঙ্গলের পথে চলেছি আমি একা একা, হাতে নিয়ে বাজারের বোঝা। আধারের এই পথ পেরোবে একা একা, কে হবে সঙ্গী আমার, কে দেবে দেখা? ও রে, চলেছি আমি একা একা। না, একেই হাতে ভারী বোঝা, তার উপর কিছু খাওয়াই হয়নি। যেমন খিদে পেয়েছে তেমনি তৃষ্ণা। ইস, কোথাও যদি একটু পানি পেতাম। না না, দ্রুত পা চালাই। আমি ঘরে গিয়েই খাবার খাবো, তারপর বিশ্রাম নেব। এখন তো মনে হচ্ছে এই জঙ্গল দিয়ে আসা আমার একদম উচিত হয়নি। এমন জঙ্গলে কেউ কি থাকে? কে কাঁদছে এমন করে? কারো কি কোনো বিপদ হলো? না না, এভাবে কাউকে বিপদে ফেলে যাওয়া ঠিক হবে না। আমি বরং গিয়ে দেখি কার কি হলো। কেউ আছেন? কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? কে মারা গেছে? উনি আমার স্বামী। এই মৃতদেহ নিয়ে আপনি একা গভীর বনে কাঁদছেন? ওনাকে তো দাফন করা উচিত। না, কেউ আমাকে কোনোদিনও সাহায্য করেনি। তুমি এখানে কেন এসেছো? ভালো চাও তো চলে যাও, একা ছেড়ে দাও আমাকে। আপনি একা একটি মেয়ে মৃতদেহ নিয়ে থাকবেন? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? কেন বিরক্ত করছো আমাকে? আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। যখন প্রয়োজন ছিল তখন কেউ এগিয়ে আসেনি, আর এখন এসেছো করুণা দেখাতে? যাও যাও, চলে যাও। আজব তো, কেউ সাহায্য করতে এলে তাকে এমন করে তাড়িয়ে দিতে হয়। শোকে কি ওনার মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু আমি এখন কি করব? চলে যাব। এটা কি? অনেকটা ছুটে এসেছি। আমি কি দেখলাম? না না, আমি এই কান্নার শব্দ শুনতে চাই না।
আমাকে দ্রুত এখান থেকে ঘরে ফিরে যেতে হবে। ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে, আমি বরং তার কাছে সাহায্য চাই। একটা আলো হাতে নিয়ে বাকি পথ ঠিক আমি চলে যেতে পারবো। না, আমি যা দেখেছি এ আমি মনে ঠাঁই দেবই না, কিছুতেই না। আমায় যেতে দাও, আমায় যেতে দাও। আরে 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 আরে, তুমি ভাই কোন রাত কানা? এত বড় বাজারের ঝোলা নিয়ে শেষে আমার সাথেই পড়লে। কে তুমি? আমি সজল, আমি। ও, তবে এই ব্যাপার। যাক, বড় বাঁচা বেঁচে গেছো ভায়া। মাছ নিয়ে ভর সন্ধেবেলা তোমার বনের পথে আসা একেবারেই উচিত হয়নি। চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কিন্তু আমি জানতে চাই ওরা কারা, ওরা কেন আমার সাথে এমন করলো? মন থেকে খারাপ সব ঘটনা মুছে ফেলতে হয়। তুমি এখন যাও, আমিও ঘরে ফিরে যাই। আপনি আমাকে যতক্ষণ না সব খুলে বলবেন, আমি ততক্ষণ এখান থেকে এক পাও নড়ব না। না না, থাক, এসব জেনে কি হবে। তোমাকে আজকের মতন পৌঁছে দিয়ে গেলাম, তবে ভুলেও আর ও পথে যেও না। তখন কিন্তু আমি আর তোমাকে পৌঁছে দিতে আসবো না। না না, আপনাকে বলতেই হবে। আমি কথা দিচ্ছি আমি কখনো বনের পথে যাব না, কিন্তু আপনি আমাকে সবটা খুলে বলুন। আচ্ছা শোনো তবে। ওগো, আজ 4টে দিন ধরে পানি ছাড়া তো কিছুই পেটে পড়েনি। তুমি যাও, কিছু খাবার নিয়ে আসো। আমি আর খিদে তো সহ্য করতে পারছি না। কোথায় টাকা পাবো বউ? আমার হাতে কোনো টাকা নেই, কাজও নেই। দোকানি বাকিতে খাবার দেবে না। কি করব আমি? কেমন করে আনবো খাবার? তুমি একটু দেখো না গো, যদি কিছু করা যায়। তুমি ঘরে থেকো, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। এই তুমি আবার কেন এসো আমার দোকানে? যাও, চলে যাও। তোমাকে আমার দোকানে দেখলে আমারও তোমার মতো এক ঘরে হতে হবে। এক ঘরে? আমার কিসের দোষ হয়েছে শুনি? কেন সকলে আমাকে এক ঘরে করে দিচ্ছ? আমি এক ঘরে করার কে? জোয়ারদারের সাথে বেয়াদবি করেছিস তুই, তাই তো তোকে এক ঘরে করেছে। যা এখন। মজুরি চাওয়া যদি তক্ক করা হয় আর তার শাস্তি যদি এক ঘরে হয়, তাহলে আমার মতন গরিবের বেঁচে থেকে কি লাভ? তা আমি কি জানি। ওগো, ওগো, তুমি ফিরে এসো। আমরা আর ও গায়ে থাকবো না। আমি আর খাবারও চাইবো না। তুমি ফিরে এসো গো, ফিরে এসো, তুমি ফিরে এসো। আহা, এত কান্নাকাটি করো না হাবুর বউ। তুমি দিন থাকতে তোমার স্বামীর লাশ নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। অপঘাতে ট্রেনে মাথা দিয়ে মরেছে, ওর দাফন আমাদের গ্রামে হবে না। যাও যাও, চলে যাও। আপনাকে এতক্ষণ যেই হাবুর গল্প বললাম, সেই হাবু অন্য কেউ নয়, বরং আপনার সামনে আমি সেই হাবু দাঁড়িয়ে আছি। আমাকে আপনি জীবিত দেখলেও আমি এখন আর বেঁচে নেই। আমি চলে গিয়েছি এই কঠিন পৃথিবী ত্যাগ করে। হাবুর কথা শুনে সজল একটুও ভয় পেল না, বরং সে অবাক হয়ে হাবুর কাছে জিজ্ঞেস করল, খুব অন্যায় হয়েছে আপনাদের সাথে। তারপর আপনার স্ত্রীর কি হলো? আমার লাশ নিয়ে ও নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে। আমার পরিবার শেষ হয়েছে।
আপনার শ্বশুর বাড়ির লোকেদের জন্য। আজ আপনাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু কিন্তু আমরা কখনো কারোর পরিবার শেষ করে তাদের দুঃখ দিতে পারি না। আপনারা সুখে থাকবেন। বিদায়।